শহর ছেড়ে আমি পালাবো কোথায়? লাল নীল জঞ্জাল, উৎকট পঙ্কিলতা, তীব্র নোংরা ষড়যন্ত্র আর মুখোশধারী স্বার্থপরতা সব ছাপিয়ে এ শহর দিয়েছে একটি রঙিন স্বপ্ন। মোহিনী সন্ধ্যায় কোলাহলের নীরবতা, তোর হাতে হাত রেখে ডুবে যাওয়া অমৃতে, তোকে পাশে নিয়ে অধীশ্বর বনে যাওয়া সাহসে, মেঘে ঢাকা আকাশের নিচে স্বর্গ ছোঁয়ার অহংকার, একটি স্পর্শে জ্বলে ওঠা লক্ষ তারার আলো। সব আলো ফেলে কোথায় যাব আমি? তোকে ছাড়া যাওয়া তো পাপ। এ শহর ছেড়ে আমি পালাবো কোথায়? আজকের 15তম দিনের বইমেলা। 15তম দিনের বইমেলাতেও লেখক, পাঠক, প্রকাশক সবাই আছেন। তবে তুলনামূলকভাবে আজকে কিন্তু পাঠক সংখ্যা একটু কমই আমাদের কাছে মনে হচ্ছে। আজকের এরকম একটি গোধূলির সন্ধ্যায় আমরা কথা বলবো একজন কবির সাথে। তার কবিতাটাই আমরা পড়ছিলাম, কবি খান মোহাম্মদ রুমেল। তার সাথে কথা বলবো। কবিকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আপনার কবিতা পড়ছিলাম, সেখানে শেষ লাইন, এ শহর ছেড়ে আমি পালাবো কোথায়। আসলে পালাবার কি কোনো পথ নেই? পালাবার পথ থাকে না, পালাবার পথ নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যেটি মনে করি, এ শহর ছেলে তো পালাবার প্রয়োজনও নেই। যেটা আমি কবিতাতে বলেছি, এ শহর তো অনেক কিছুই দিয়েছে। শহরে যেরকম নেতিবাচক অনেক কিছুই রয়েছে, শহরে ইতিবাচক অনেক কিছুই রয়েছে। তো সব কিছু মিলে এ শহর ছেড়ে পালানোর কোনো প্রয়োজন নেই, পালানোর সুযোগও নেই। আপনার এই যে প্রণয়ের কোনো গন্তব্য নেই, প্রণয়ের তো দুটো গন্তব্যের কথা আমরা জানি, হয় মিলন অথবা বিরহ। আপনি কেন বলছেন যে প্রণয়ের কোনো গন্তব্য নেই? প্রণয়ের কোনো গন্তব্য, আপনি যদি বলেছেন সৌরভ, সেই অর্থে ঠিকই আছে, প্রণয়ের গন্তব্য আছে। প্রণয়ের গন্তব্য হয় মিলন, প্রণয়ের গন্তব্য হয় বিরহ। কিন্তু আমি যদি বলতে চাচ্ছি যে গন্তব্য থাকতে হবে এমন তো কোনো কথা নেই। গন্তব্য না থাকুক। আর গন্তব্য চলে যাওয়া মানে হচ্ছে, আমি যদি বোঝাতে চাই, ধরেন গন্তব্যে যাওয়া মানে হচ্ছে থেমে যাওয়া। আমি গন্তব্যে গেলাম, আমি অর্জন করলাম, আমি থেমে গেলাম। তো প্রণয় তো চলতেই থাকবে। মানুষে মানুষে প্রণয়, প্রকৃতির সঙ্গে প্রণয়, প্রণয় চলবেই। প্রণয়ের থামার দরকার নেই। অর্থাৎ প্রণয়ের এই অর্থে আমি বলছি, প্রণয়ের গন্তব্য নেই। এই যে পংক্তিমালা, যেখানে আপনি প্রেমের কথা বলেছেন, মানুষের জীবনের কথা বলেছেন, কিন্তু জীবনের মধ্যে প্রেম না থাকলে, আপনার বাস্তবিক জীবনের মধ্যে যদি প্রেমের ওইরকম উপচে পড়া কোনো প্রবাহ না থাকে, তাহলে কি পংক্তিমালায় এরকম শব্দ আসতে পারে? সেটা আসলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আমার ক্ষেত্রে বলতে পারি যে জীবনবোধ, উপলব্ধি। আমি এখানে প্রেমের কথা বলেছি, প্রেমের বাক্য লিখেছি, সেই সঙ্গে প্রেম বলতে কিন্তু আমি আসলে মূলত মানবিকতার কথা বলেছি, মানুষের সঙ্গে মানুষের সম্পৃক্ততার কথা বলেছি, মানুষের জয়গানের কথা বলেছি, মানুষের কল্যাণের কথা বলেছি। তো এই অর্থে আমি বলতে চাই, এটিকে আপনি যদি বলেন যে প্রেমের কাব্য, এটিকে যদি আপনি বলেন মানবতার কাব্য, এটিকে যদি আপনি বলেন মানবিকতার কাব্য, যেইভাবে ইচ্ছা আপনি সেভাবেই বলতে পারেন। আমি আপনার বইয়ের শেষ পাতায় পড়ছিলাম, ফ্ল্যাপে পড়ছিলাম যে আপনি নবম শ্রেণীতে থাকতেই আপনার হেড স্যারকে বলেছিলেন আপনি কবি হতে চান। এই যে তারপরও তো অনেকটা দীর্ঘ সময় কাটিয়েছেন, অনেক দিন পরই আসলে প্রথম গ্রন্থটা আসলো, এত দীর্ঘ সময় কেন লাগলো? নবম শ্রেণীতে পড়ার সময় বলেছিলাম, সেটা ধরেন এক ধরনের আত্মবিশ্বাস থেকে বলেছিলাম। হবই, অর্জন করবই, এরকম একটা বিশ্বাস ছিল। তাহলে এখন কি অর্জন করেছি, হয়েছি? না, হয়নি, হওয়ার চেষ্টা করছি। তো এখন দীর্ঘদিন কেন লাগলো? আমি যদি সৌরভ এভাবে বলতে চাই আপনাকে, এই নবম শ্রেণী থেকে শুরু করে আজকে পর্যন্ত সময়টা আমার প্রস্তুতিতেই কেটেছে। প্রস্তুতি কীরকম? প্রথম প্রস্তুতি নিয়েছি আমি, ধরেন এক ধরনের লেখার জন্য নিজেকে তৈরি করা। আমি যে লিখব, লেখার জন্য আমার নিজের প্রস্তুতি কতটা আছে, আমি কতটুকু জানি, আমি আগে জানবো, আমি আগে বুঝবো, আমি আগে শিখবো, তারপরে আমি লেখার চেষ্টা করব। এই ধরনের একটা প্রস্তুতি গেছে। এরপরে ধরেন যখন লিখতে শুরু করলাম, লিখছি, আমি নিজের জন্য লিখছি, আমার কাছে থাকছে, লেখা কেউ জানছে না। একটা দুইটা সময় হয়তো দু একটা লেখা সাহস করে সাহিত্য ম্যাগাজিনে, পত্রপত্রিকায়, দৈনিকের সাহিত্য পাতায় বিভিন্ন জায়গায় দিয়েছি। কোথাও ছাপা হয়েছে, কোথাও ছাপা হয়নি। তো একটা পর্যায়ে যখন ছাপা হতে শুরু করলো, এবং এমনও গেছে সৌরভ যে হয়তো একটি সাহিত্য পত্রিকা কিংবা একটি দৈনিকের সাহিত্য পাতায় আমি একটি লেখা দিয়েছি, হয়তো জানা নেই দিয়েছি, ছাপা হলো। এরপরে আবার
হয়তো তারা আবার লেখা চেয়েছেন, বা আমি নিজে থেকে যদি আবার দিয়েছি তারা নিয়েছেন, তো তার মানে হচ্ছে তখন আমার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস একটুটা এসেছে যে লেখা হয়তো কিছুটা হলেও হচ্ছে। তো এই যে পর্যায়ক্রমে চলে আসা এবং লেখাগুলো একসময় বিভিন্ন জায়গায় ছাপা হওয়া, তো এই থেকে আমার একটা আত্মবিশ্বাস যে হয়তো যদি আমি এখন একটা বই করতে পারি, যে আপনি যদি বলছেন যে মানে প্রথম বই আসতে তো দেরি হলো কেন, এটাই হচ্ছে ব্যাপার আর কি। আপনি পেশাগতভাবে একজন গণমাধ্যম কর্মী, তার মানে জীবনকে আপনি খুব কাছ থেকে দেখতে পারেন অন্যান্য মানুষের চাইতে, কারণ আপনাকে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়। একেবারে সাধারণ মানুষের জীবন দেখেছেন, সংগ্রাম দেখেছেন, মানুষের মধ্যে হিংসা দেখেছেন, এত কিছু যে দেখলেন, এই মানে লেখালেখিতে এইগুলোর কোনো প্রভাব আছে? হ্যাঁ, মানুষের জীবনে আপনার যেই অনেকেই বলেন যে লেখালেখি আর বাস্তব জীবন আলাদা, লেখালেখির সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই, বাস্তব জীবন যাপন, অর্থাৎ কবি বাস্তবে যেমন তার লেখা তেমন হবে এমন নয়। এটি এক অর্থে ঠিক, আবার এক অর্থে হয়তো ঠিকও নয়। আপনি যদি বলছেন যে তাহলে লেখার চিন্তা, লেখার রসদ আসে থেকে, মানুষ জীবন বোধ থেকে, মানুষ জীবনে যা দেখে, মানুষ যেভাবে জীবনটাকে চর্চা করে সেখান থেকেই তো আসে। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি এটি, আপনি যদি বলছিলেন যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন অবস্থার জিনিসগুলো আমাকে সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ হয়েছে, এখনও করছি, তো হয়তোবা তার প্রভাব কিংবা সেখান থেকেই লেখার চিন্তা এসেছে, অবচেতনেই এসেছে, নিজে না চাইলেও এসেছে, আবার কখনো কখনো কল্পনা থেকেও এসেছে। তো এটা আসলে এক একটা লেখার ক্ষেত্রে এক একটা সময় অনেক কিছুর উপরই নির্ভর করে আর কি, যে কোনটা কখন কিভাবে এসেছে। যেমন ধরেন এখন এই যে এখানে আপনার সঙ্গে আমি বসে কথা বলছি, আমি যদি আপনাকে দেখা, এই যে আমরা যখন এখানে কথা বলছিলাম, এখন সূর্য অনেকটাই কি বলে যে আলো কমে গেছে, কিন্তু এখন থেকে কিছুক্ষণ আগে আমরা যখন এখানে এসেছিলাম, আমরা বসেছিলাম, আমরা কথা বলছিলাম, আপনি খেয়াল করেছিলেন সৌরভ যে এই যে লেকের পানিতে সূর্যের আলোটা পড়ে কীরকম এক ধরনের কি বলে যে সোনালি আভা ধারণ করেছিল। তো এরকম বিষয় তো এখান থেকেও তো কোনো লেখা আসতে পারে। তো সেটা হচ্ছে যে কখন কোথায় কিভাবে অবস্থান করছেন এবং সেখান থেকে কিভাবে আপনার মধ্যে লেখা চলে আসবে, সেটা তো আগে থেকে চিন্তা করে বলার সুযোগ নেই, এটা হয়তো সময়ের প্রেক্ষিতে চলে আসে। আপনি বলছিলেন যে একেবারে পরিবেশ, প্রকৃতি, মানুষ সব কিছুর মিলিয়ে আসলে মানুষের মধ্যে সেই বোধ আসে এবং বোধটিকে আসলে অক্ষরে শেষ পর্যন্ত বই হয়ে যায়। তো সেই বই হওয়ার ক্ষেত্রে দেখেছি যে কবিতার ক্ষেত্রে অসংখ্য কবিতার বই বইমেলায় প্রকাশিত হয়। আমি একটি প্রশ্ন একেবারে সবাইকে করে থাকি, সব কবিকেই, জীবনানন্দের সেই উক্তি ধরেই করি যে সকলে কবি নন, কেউ কেউ কবি। সেই ব্যাপারে আপনি কি? প্রথমত আমি বলতে চাই সৌরভ, বই করতেই হবে, বই থাকতেই হবে। বই থাকা, বই করা কবিত্বের পরিচয়ক নয়। বই না থাকলেও কবি, বই থাকলেও কবি, বই থাকা না থাকার সঙ্গে কবিতার কোনো সম্পর্ক নেই। এটি একটি বিষয়। আর জীবনানন্দ দাশ বলেছেন যে সকলেই কবি নন, কেউ কেউ কবি। অবশ্যই কেউ কেউ কবি। তো আমি আরেকটু বাড়িয়ে বলতে চাই, যাদের বই আছেন তারা সবাই কবি নন, যাদের বই আছে তাদের মধ্যেও কেউ কেউ কবি, আর যাদের বই নেই কিন্তু লেখেন তাদের মধ্যে অনেকেই আছেন কবি। আর আপনার যে বেড়ে ওঠা, গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা, সেইখান থেকে এই শহরে আসলেন, এই শহরের মধ্যবিত্তের কষ্ট, এই শহরের একটা অন্তর্কন্দল আছে, মানুষের মনের মধ্যেই নিজের সাথে নিজের একটা লড়াই আছে, সেটি আপনার ভিতরে কিভাবে ক্রিয়া করে? হ্যাঁ, এটি খুব একটি ভালো প্রশ্ন করেছেন যে মধ্যবিত্তের দ্বন্দ্ব এবং উচ্চবিত্তের দ্বন্দ্ব বলেন, নিম্নবিত্তের দ্বন্দ্ব বলেন, সবই আমার দেখার সুযোগ হয়েছে শুধু আমার পেশাগত কারণে এবং গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠে। আমি যদি আপনাকে বলি যে এসএসসির পর এই শহরে আমি এসেছি, তো তখন একরকমভাবে দেখেছি, অর্থাৎ বয়সের কথাই বলছি, যে বয়সের কারণে একই ঘটনা একভাবে দেখেছি, একভাবে চিন্তা করেছি। আরেকটু বয়স বেড়েছে, সেই ঘটনাকে একভাবে দেখেছি, চিন্তাটাও অন্যরকম হয়েছে। তো বয়সের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তারও পরিবর্তন হয়, মানুষের দেখার দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হয়। তো সেভাবেই এক একটা বিষয় আমি বলতে চাই জিনিসটা কি, যেমন ধরেন আজকে বইমেলা হচ্ছে, তো এই বইমেলাটা তো আরও অনেক দিন আগে থেকেই হচ্ছে। তো এই বইমেলাতে তো হয়তো আমি যদি আমার ব্যক্তিগত কথা বলতে চাই, প্রায় 2 দশক ধরে আসি এই বইমেলাতে। তো তখন একভাবে দেখতাম, এখন একভাবে দেখি। তখন হয়তো পাঠক হিসেবে আসতাম, আজকে আমি একদিন লেখক হিসাবে এসেছি, সামনে হয়তো অন্য কোনো পরিচয় আসবো। তো এইসব পরিচয়গুলো, এইসব দেখার দৃষ্টিভঙ্গিগুলোই আমার লেখার জায়গাটা তৈরি করে। শুধু লেখার জায়গা নয়, সেটি বলতে পারি যে আমার জীবনবোধ তৈরি করে। মানুষ শুধুমাত্র লিখবেই, মানুষ শুধুমাত্র পড়বে এমন তো নয়, মানুষ জীবনযাপনও করবে। সেটি হচ্ছে মূল কথা, মানে শুদ্ধভাবে জীবনযাপন করা, পরিচালিত জীবনযাপন করা, অন্যের জন্য ক্ষতির কারণ না হয়ে জীবনযাপন করা, কল্যাণের জন্য জীবনযাপন করা। তো সেই ধরনের একটা জীবনযাপন করার জন্য এই শহরের শুরুর প্রশ্নটি যেটা আপনি করেছিলেন, অনেক ধরনের অন্তর্কন্দল রয়েছে, অনেক ধরনের দ্বন্দ্ব রয়েছে। তো তারপরেও আমি মনে করি যে এই শহরটাই হচ্ছে এক ধরনের বাঁচার আশ্রয় মানুষের জন্য। বাঁচার আশ্রয় আমি সৌরভ কেন বলছি, আপনি দেখেন এই ঢাকা শহরে আমরা যারা থাকি,
বেশিরভাগ মানুষের, ঢাকা শহরে আমরা বলি যে 2 কোটি মানুষ বা কম বেশি এরকম একটা কথা বলি, কিন্তু দেখবেন এই ঢাকাতে যারা থাকেন, এই ঢাকা কিন্তু তাদের নিজের শহর না, সবারই একটি নিজের শহর আছে। মানে আমরা বলি যে আমাদের একটি শহর আছে, সেটি কি আমরা হয়তো নিজের জেলা শহরকে বলি, কেউ নিজের উপজেলা সদরকে বলি, নিজের শহর আছে, নিজের গ্রাম আছে, কিন্তু মনটা পড়ে থাকে ওখানে, কিন্তু কাজের জন্য হোক, বাঁচার জন্য হোক, এই শহরে আমাকে থাকতে হয়। তো সুতরাং এই শহরে যেহেতু আমাকে থাকতে হবে, তো আমি মনে করি সবার যেরকম নিজের শহর আছে, সবার যেরকম নিজের জায়গা আছে, নিজের গ্রাম আছে, আমারও আছে, তো তারপরেও এই শহরটাকে আমি ধারণ করি, এই শহরটাকে ঘিরেই আমি স্বপ্ন দেখি। আপনি যে কথাটি বলছিলেন যে শহরেই রুটি রুজির শহর, জি, কিন্তু জীবনের অধিকাংশ সময় কিন্তু শহরেই আবার থাকতে হয়। হ্যাঁ, ভালো না বেশে কোনো উপায় নেই, হুম। তো পালাবার কোনো দরকার নেই, সেটি আপনি বলছেন? জি, ভালো না বেশে কোনো উপায় নেই, এটা যেরকম কথা, এটার মধ্যে আবার ধরেন এক ধরনের বাধ্যবাধকতার কথা আছে যে আমাকে উপায় যেহেতু নয়, তার মানে আমাকে ভালোবাসতেই হবে। তো ব্যাপারটি আমি মনে করি যে এরকম নয়, আমাদের হচ্ছে এই শহরে থাকতে থাকতে, যে শহর আপনি যেটি বলছেন, এই শহর আপনাকে রুটি রুজি দিচ্ছে, এই শহর আপনাকে আশ্রয় দিচ্ছে, সঙ্গে কিন্তু এই শহর আপনাকে স্বপ্ন দিচ্ছে। এই শহরের মধ্যে কিন্তু আমাদের কি অনেক ধরনের স্বপ্ন ভঙ্গ দিচ্ছে না? হ্যাঁ, এই শহরে আপনাকে স্বপ্ন দিচ্ছে, শহর আপনাকে স্বপ্ন ভঙ্গও দিচ্ছে, এই শহর অনেকে স্বপ্ন ভঙ্গও করছে। তো তারপরে স্বপ্ন দেয়া এবং স্বপ্ন ভঙ্গ দুটিকে যদি আপনি তুলনা করেন, তাহলে তো আপনি দেখবেন যে স্বপ্ন দেওয়ার পাল্লাটাই হয়তো ভারী হবে, কারণ এই শহর মানুষকে স্বপ্নবান করেছে, অনেককেই করেছে। আবার কীরকম, এই শহরে কিন্তু আবার অনেকেই স্বপ্ন নিয়েও এসেছেন, যার স্বপ্নটা ভেঙে গেছে, অর্থাৎ আপনি যেটি বলতে চাচ্ছেন যে স্বপ্ন ভঙ্গ দিচ্ছে এই শহর, স্বপ্নটা ভেঙে গেছে। ভেঙে গেছে মানেটা কি? ভেঙে গেছে মানেটা হচ্ছে এই শহরে তো আমি একটি স্বপ্ন নিয়ে এসেছিলাম বলেই তো আমার স্বপ্নটা ভেঙেছে, যদি না থাকতো তাহলে তো ভাঙার কথা এখানে আসতো না। তো সুতরাং সব মিলে আমি বলতে চাই এই শহর আসলেই মানুষকে সাপনিক করার শহর। একটা শৈশব পেরোনো, এই যে যারা এখন শহরে থাকে, তারা গ্রামে শৈশব কৈশোর কাটিয়ে শহরে এসেছে, এখনকার মানুষের মধ্যে বা এই শহুরে মানুষের মধ্যে মুগ্ধ হওয়ার ক্ষমতাগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। জীবনানন্দের কবিতায় যেভাবে প্রকৃতির বর্ণনা আছে, প্রকৃতিকে ভালোবাসার কথা আছে, বা অন্যান্য আরও আমাদের শামসুর রহমান বা অন্যান্য কবিদের কবিতায় যেভাবে আসলে প্রকৃতির কথা, মুগ্ধ হওয়ার কথা এসেছে, এখনকার একজন কবি হয়ে আপনি কি মনে করেন মুগ্ধ হওয়ার ক্ষমতাটা এই সময়ের মানুষরা কিছুটা হারিয়ে ফেলেছে? হ্যাঁ, এই শহর, এই সময়ের মানুষ, এই শহরের না, যদি আমি বলি এই সময়ের, এই শহরের হোক, অন্য শহরের হোক, কিংবা দেশের অন্য কোনো জায়গার হোক, মানুষের মুগ্ধ হওয়ার ক্ষমতা অনেকটা কমেছে কেন সৌরভ, আমি বলতে চাই, কারণ গতি বেড়েছে। তাহলে আপনি কি বলবেন যে আমি তাহলে গতির বিপক্ষে? না, আমি গতির বিপক্ষে নয়, গতি বাড়বে, কিন্তু এই গতি আমাদেরকে যে আসলে এতটাই যান্ত্রিক করে ফেলেছে, সেটি হচ্ছে যে প্রতিযোগিতা, বেঁচে থাকার প্রতিযোগিতা, আপনি আবার যে অন্য অর্থে বলেন যে স্বপ্ন ছোঁয়ার প্রতিযোগিতা, স্বপ্ন ধরার প্রতিযোগিতা। তো এটি কেন জানি মনে হয় যে খুব বেশি, মানে যতটা না প্রয়োজন তার চেয়ে বেশি প্রতিযোগিতা আমরা করি কিভাবে? কখনো কখনো প্রতিযোগিতার মধ্যে আমরা পড়ে যাই, কখনো কখনো প্রতিযোগিতা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, আবার কখনো কখনো আমরা নিজেরাই এত বেশি প্রতিযোগিতা প্রবণ হয়ে যাই যে যার মুগ্ধ হওয়ার ক্ষমতা, মানে আমার ভিতরের যে স্বপ্নবান আমি, সেটিকে আমরা নিজেরাই যে কখন হারিয়ে ফেলি আমরা নিজেরা বুঝতে পারি না। যেটিকে আপনি বলছেন যে স্বপ্ন ভঙ্গ, হয়তো এভাবেই কারো না কারো স্বপ্ন ভঙ্গ হয়। আবার কেউ হয়তো সচেতনভাবে চেষ্টা করেও স্বপ্ন ছুঁতে পারেন না, সেটি আলাদা ব্যাপার। কিন্তু এখন এই মুগ্ধ হওয়ার প্রসঙ্গে যেটি বলছিলেন, সে মুগ্ধ হওয়ার প্রসঙ্গে আমি বলবো যে অতিমাত্রায় আমাদের প্রতিযোগিতা প্রবণতা, মানে সারা বিশ্বেই এখন যেরকমটা হয়েছে তার ছোঁয়া আমাদের লেগেছে। এখন তো আসলে আমরা বলি যে সারা পৃথিবী আমার হাতের মুঠোয়। তো সেই জায়গাতেই আমি বলি যে এখন আমি আমার নিজের অবস্থান, আমার নিজের অর্জন করার ক্ষমতা, সেটি চিন্তা না করেই আমি হয়তো যে অনেক বেশি ছুতে চাই, সেই ছুতে চাইবো অবশ্যই, কিন্তু সেই ছুতে চাওয়ার জন্য আমি কি নিজেকে তৈরি করছি? সেই তৈরিটা না করেই যখন করি, তখনই হচ্ছে আমার এই স্বপ্ন ভঙ্গ হয়, আর আমি হচ্ছে যে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ি, আমার হচ্ছে মুগ্ধ হওয়ার ক্ষমতা কমে যায়, আমার হচ্ছে সৃষ্টিশীলতা কমে যায়, তখন আমি হয়ে যাই শুধুমাত্র বেঁচে থাকার জন্য একজন বেঁচে থাকা মানুষ। 1990 সালের পরের যে সময়টা, সেটাকে বলা হয় শূন্য দশক কবিতার ক্ষেত্রে। শূন্য দশকের যারা কবি, তাদের কবিতায় কিছুটা জটিলতা, ভাষার কিছু মানে অবোধগম্যতা, মানে বোধগম্য হয় না এমন ভাষার ব্যবহার রয়েছে। এটা কি এই সময়কালের কারণেই এই যে জটিল, কুটিল এবং কিছুটা স্বপ্নহীনতা, আন্দোলন, আবার পিছিয়ে পড়া, গণতন্ত্রহীনতা, এই সব কিছু মিলিয়ে কি এগুলো তৈরি হয়েছে? হ্যাঁ, অবশ্যই আপনার সমাজের যে অবস্থান, তার একটা চিত্র লেখার মধ্যে তো পড়বে, সেটি হোক গদ্য হোক পদ্য, অন্য মানে যে কোনো টাইপের লেখাই হোক, তার একটা কি বলে যে ফিলোসফিক্যাল প্রভাব আপনার লেখার মধ্যে তো অবশ্যই পড়বে, আপনি তো সেটাকে কখনোই এড়াতে পারবেন না। তা আবার আপনি যেটি বলছিলেন 90-এর দশক, 90 দেখেন কীরকম একটা আগুন জ্বলা দিন। আপনার হেলাল হাফিজ তখন 90-এ লিখেছিলেন যে জ্বলে আগুন জ্বলে, তার কাব্যগ্রন্থ, যেটি আজকে পর্যন্ত আজকের তরুণ, অর্থাৎ 90-এ যিনি তরুণ ছিলেন তিনি আজকে প্রৌঢ়, কিন্তু আজকের দিনের যিনি তরুণ, আজকে থেকে 1 দশক আগের যিনি তরুণ,
আমার মনে হয় যে সামনের আরও 1 দশক পরের যিনি তরুণ তাদের সবার কাছেই কিন্তু সেরকম আবেদন রেখে যায় ওই লেখাটা, কিন্তু ওই রকম লেখা ওই রকম নব্বই আমি যদি বলি হেলাল হাফিজের কাছ থেকে বের করে নিয়েছিল, আদায় করে নিয়েছিল। তো এখন আমাদের সমাজে সেরকম কিছু আছে আপনার মধ্যে, সেরকম কোনো মনস্তাত্ত্বিক কোনো প্রভাব কোনো ঘটনা কি রাখছে যেটি আপনাকে দিয়ে এরকম লাইন লিখিয়ে নেবে, যেটি আপনাকে দিয়ে এরকম কথা বলিয়ে নেবে? আমার মনে হয় না সেরকম আছে। ওই যদি বললাম যে প্রতিযোগিতার মধ্যে আমরা সবাই দ্রুত সাফল্য পেতে চাই, কারণ হচ্ছে প্রতিযোগিতার মধ্যে হয় আমি পড়ে গেছি, নাহলে প্রতিযোগিতা আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, তো অথবা স্বেচ্ছায় আমি প্রতিযোগিতায় ঢুকে গেছি। তো সব কিছু মিলে এই যে মানসিক অস্থিরতা, সেই মানসিক অস্থিরতার কারণেই হয়তো বা এরকম কিছু হচ্ছে না। এবং আপনি যেটি বলছেন যে অবোধগম্য শব্দ, এটির জন্য আমি আরেকটি বিষয়কে দায়ী করতে চাই। আপনি দেখবেন যে আপনি লেখালেখির জায়গাটা বা সৃষ্টিশীলতার জায়গাটার মধ্যে যদি কবিতাকে একটা জায়গায় রাখেন আর অন্য বিষয়গুলোকে একটা জায়গায় রাখেন, আমাদের টেলিভিশন নাটক আপনি দেখেন কীরকম এক ধরনের কথ্য বাংলা, আমি বলছি কথ্য বাংলা আপনি বলতেই পারেন, কথ্য বাংলা বলাতে কোনো আপত্তি নেই, কিন্তু সেটি হচ্ছে যে কথ্য বাংলাটাও একেবারে যে কথ্যের মতো হচ্ছে না, মানে কীরকম যেন একটু জগা খিচুড়ি। তো সেইটা যখন আবার এক ধরনের জনপ্রিয়তা পেল, তখন আমাদের এই কাব্যের বেলায় পদ্য লেখার বেলায় আমি মনে করি এই প্রভাবটা, আপনি যেসব অবোধগম্য ভাষার কথা বলছিলেন, কিংবা যেরকম ততটা সুশীল নয় সেরকম ভাষায় কবিতা লেখা হচ্ছে বলে বলছিলেন, আমি বুঝতে পারছি আপনি কী ধরনের ইঙ্গিত দিয়েছেন। তো আপনি সার্কেলটা দেখেন, ওই একই জায়গা থেকে কিন্তু উচ্চারিত। তো এটাই আর কি বিষয় আমার কাছে মনে হয়। এই যে প্রতিযোগিতার কথা বললেন, কবিরা আসলে প্রতিযোগিতায় প্রথম হতে চায় না, ইচ্ছে করেই পিছিয়ে যায় অথবা পিছিয়ে থাকে। আপনি কি বলবেন, আপনার জীবনের প্রতিফলন? আমার জীবনের প্রতিফলন, আমি কখনোই কবিতা লেখা তো পরের কথা, কবিতা না, আমি জীবনযাপনে হোক আমি কখনোই প্রতিযোগিতার মধ্যে নাই। আমাকে ফার্স্ট হতেই হবে, আমাকে প্রথম হতেই হবে, এরকম কোনো তাড়না কখনোই আমার মধ্যে ছিল না। একটু যেহেতু ছোটোবেলার অভিজ্ঞতার কথা বলি, যেহেতু ফার্স্ট হওয়া বা এই প্রতিযোগিতায় সামনে এগিয়ে যাওয়া তাড়নার কথা বলছি না, সেই জায়গা থেকে স্কুলে পড়ার সময় এরকমও হয়েছে অনেক প্রশ্নের উত্তর আমি পারতাম, কিন্তু আমার লিখতে আলসেমি লাগছে, আমি পরীক্ষার খাতায় লিখতাম না, কারণ আমি জানি যে আমি পাশ করে যাব, আমি ফেল করব না। তো এখন আমি যে পারতাম, পেরে তারপরে আমি লিখি নাই, তো এটা আপনি আমার সহপাঠী হিসেবে আপনি কেন বিশ্বাস করবেন? আমি তো আপনার সঙ্গে এসে এক ধরনের চাপাবাজি করছি, আমি পারি না লিখে নাই, কিন্তু আমি সে বলছি পারতাম লিখে না। তো এরকম প্রশ্ন তো বন্ধুরা করতে পারলে আবার কেউ লেখে না নাকি? তা আমি ধরেন তখন প্রশ্নের উত্তর বলে যেতাম, এই প্রশ্নের এই হচ্ছে উত্তর, এটা আমি জানি কিন্তু আমি লিখি নাই। তো ওটা বললাম যে প্রতিযোগিতার আমাকে কখনোই টানে না। আমার কথা হচ্ছে যে একেবারে সাদামাটা জীবন, বেঁচে থাকলাম, আনন্দ করলাম, আপনার এই কী বলে যে নিজের জীবনটাকে খুশি মতো যাপন করলাম, সেটাই বিষয়। ধন্যবাদ কবি খান মোহাম্মদ রুমেল। আজকের 15তম দিনের মতো মেলা চলছে, আজকেও লেখক পাঠক আছেন। 3টায় দ্বার খুলেছে, 6:30 পর্যন্ত উন্মুক্ত থাকবে, 6টার পরে কেউই প্রবেশ করতে পারবে না। সব কিছু মিলিয়ে প্রাণের মেলা, প্রাণের উচ্ছ্বাস আছে, ভালোবাসা আছে, সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন আছে।